KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU, co-presented by জ্যাক অলিভার। ইডেন গার্ডেন্সে রয়েছি, বুঝতেই পারছেন। আর ইডেন গার্ডেন্সে যে থাকবো সেটা খুব স্বাভাবিক, কারণ আগামীকাল 11ই জুন। 11ই জুন থেকে বেঙ্গল প্রো টি20 লিগ শুরু হচ্ছে। এই টুর্নামেন্ট, গতবারের টুর্নামেন্টও আমরা দেখেছি এবং এবারের টুর্নামেন্ট একটা অন্য মাত্রায় যেতে চলেছে। 17 দিনের এই টুর্নামেন্টের বিষয়ে সরাসরি কথা বলবো কলকাতা টিভি যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। গৌতম দা, আর 24 ঘন্টার অপেক্ষা, তারপরে বেঙ্গল প্রো টি20 লিগ শুরু হচ্ছে, আপনার বিশ্লেষণ। দেখো, এই মাঠে IPL হয়েছে। IPL একেবারেই দর্শকদের জন্য, খুব একটা KKR সাপোর্টারদের জন্য ভালো যায়নি। প্রথম ম্যাচে সেই যে KKR হেরেছিল, রেসটা থেকে গিয়েছিল। আবার একটা টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টটা অবভিয়াসলি IPL নয়, সেটা নিয়ে কোনো সাড়া নেই। কিন্তু বেঙ্গল প্রিমিয়ার লিগটা, যেটা তুমি বলছো বেঙ্গল প্রো টি20 লিগ, এটা একটা নতুন স্বপ্নের কারখানা। কারণ নতুন ছেলে এবং মেয়েরা একই সঙ্গে দুটো হচ্ছে। মেয়েদেরটা খেলা হচ্ছে সল্টলেকে, এই ছেলেদের খেলাটা হবে ইডেনগার্ডেন্সে। অনেক নতুন প্লেয়ার পাওয়া যাবে কিনা, কারণ সমস্ত স্টেট এখন নতুন প্লেয়ার তৈরি করছে। তামিলনাড়ু তৈরি করছে, UP তৈরি করছে, MP তৈরি করছে। বাংলাতে কিন্তু অভিষেক পোড়েল বাদ দিয়ে সেরম কেউ নেই। যুধাজিৎ দত্ত আছেন, তাকে আমরা টি20তে এখানে খেলতে দেখিনি। ওখানে আরেকজন বাঙালি ছেলে অভিজ্ঞান কুণ্ডু আছেন, বাংলার হয়ে খেলেন না, বাংলা বলতেই পারেন না, তিনি মুম্বাইয়ের। সো বাঙালি ছেলে সেরম কেউ নেই অভিষেক পোড়েলের পর, যিনি টি20তে সাড়া ফেলতে পারেন। এবং এখনকার দিনে সাদা বলের ক্রিকেটের সাড়া ফেলাটাই হয়ে গেছে আসল সাড়া। কাজেই সেই একটা কারখানা আনা হয়েছে যেখান থেকে পণ্য বেরোবে কিনা সেটা দেখার। তাই এক্সট্রিমলি ক্রুশিয়াল টুর্নামেন্ট এখনকার দিনে। রঞ্জি ট্রফি যতটা টুর্নামেন্ট, এই লোকাল লিগগুলো ভারতবর্ষে TMPL হয়, মহারাষ্ট্রে শুরু হয়ে গেছে, মহারাষ্ট্র মুম্বাইয়ের নিজস্ব ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রো টি20 লিগগুলো থেকে সেই প্রদেশের, সেই রাজ্যের প্লেয়াররা উঠে আসে, কারণ এখানে বাইরের ছেলেরা খেলতে পারে না। যদি তোমার রাজ্যের ছেলে খেলাতে হয়, অর্থাৎ যারা এখানে রাজ্যে যারা ঘরোয়া ক্রিকেট খেলেছে আধার কার্ড দেখিয়ে, বৈধ হোক অবৈধ হোক, তাদের বাইরে তুমি কাউকে খেলাতে পারবে না। মানে তুমি কালকে চাইলে রোহিত শর্মাকে এখানে খেলাতে পারবে না। তো এখান থেকেই বেশ শ্রেষ্ঠ সুযোগ লোকাল ট্যালেন্ট খুঁজে বার করার, এবং সেই জন্য এই টুর্নামেন্টটা ভীষণ তাৎপর্যপূর্ণ। একদমই গৌতমদা, আমরা গতবারও সেটা আলোচনা করেছিলাম। এবং এই যে মহারাষ্ট্র করছে বা তামিলনাড়ু করছে নিজেদের মধ্যে একটা প্রিমিয়ার লিগ, এবং আমরা দেখতেও পাচ্ছি যে লোকাল ক্রিকেটার সাপ্লাই তারা দিচ্ছে, এবং অবশ্যই IPL তাদের যে ফ্র্যাঞ্চাইজি, সেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লোকাল ক্রিকেটার খেলছে। এবারে মুম্বাইতে আমরা দেখেছি অলরেডি। তো আমার সেটাই প্রশ্ন, মানে 1 বছর আগেও সেই প্রশ্নটা ছিল যে বেঙ্গল প্রো লিগ তো আসছে, বেঙ্গল প্রিমিয়ার লিগ আসছে, আমরা কি KKR-এ কোনো বাংলার প্রতিনিধিত্ব করা ক্রিকেটার দেখতে পারবো? আজকে 1 বছর পর আমি আবার সেই প্রশ্নটা আপনাকে করছি। না, কিন্তু এটা তো নির্ভর করবে যে তোমার ক্রিকেটার সেরম আছে কিনা। এই টুর্নামেন্টে দেখাতে হবে সেরম ক্রিকেটার আছে, সেই জন্যই তো এই টুর্নামেন্টে এমন রান করতে হবে যে এই যে যারা স্পটাররা বিভিন্ন জায়গা থেকে আসবেন, আমি জানি এই ফ্র্যাঞ্চাইজি দেখার জন্য স্পটাররা আসছেন অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে। KKR আসছে কিনা আমি জানি না, কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে আসছে। কেউ যদি ভালো খেলতে পারে, এত বড় সুযোগ আর কি আছে? তুমি এত বড় জায়গায় খেলার সুযোগ পাচ্ছ ইডেনগার্ডেন্সে। হয়তো এটা ঘিরে আবার বলছি দর্শক আনুকূল্য এখনও আমরা সেভাবে দেখিনি, কিন্তু যদি কোনো স্টারের এই টুর্নামেন্ট জন্ম দেয় কোনো একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে, নিশ্চয়ই তাহলে দর্শক আনুকূল্য দেখা যাবে। এবং কালকে আমরা এখন যখন বলছি যে কালকে 8টার সময় প্রথম খেলা, সোবিস্কো স্ম্যাশার্স মালদা ভার্সেস মুর্শিদাবাদ কিংস, দুটোই আমের শহর। কিন্তু আমরা কালকের ম্যাচ বলতে গিয়ে কি বলছি যে না, কালকে সুনিধি চৌহান এসে 5:30 থেকে গাইবেন। এটা তো কালকে একটা ক্রিকেট ম্যাচের সবচেয়ে বিবেচ্য বিষয় হতে পারে না? এই দুটো জায়গা থেকে কত সুগন্ধি ক্রিকেট এবার আসবে, সেটা কিন্তু কালকে মালদা বা মুর্শিদাবাদের নিচে এক লড়াই নয়। এটা মফস্বল ভার্সেস শহর নয়, এটা হচ্ছে গোটা রাজ্যে অ্যাকচুয়ালি ক্রিকেট প্রতিভা আছে কিনা সাদা বলের, যাদের তুমি জাতীয় পর্যায়ে ছুড়ে দিতে পারো, আন্তর্জাতিক পর্যায়ে ছুড়ে দিতে পারো। এই টুর্নামেন্টটা তার একটা ড্রেস রিহার্সাল অবশ্যই। আর এই টুর্নামেন্টের দিকে নজর তো আমাদের থাকবে, তবে নজরটা রাখা উচিত KKR স্কাউট টিমের। এবারের IPL খুব খারাপ গিয়েছে,
হোক না, এখান থেকেই শুরু হোক না, এখান থেকেই কোনো ক্রিকেটার যদি খুব ভালো পারফরমেন্স দেয়, যদি KKR জার্সিতে আমরা আগামী IPL 2026 IPL-এ দেখি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। এবং তখনই কিন্তু এই বেঙ্গল প্রো T20 লিগের সার্থকতা, মানে আসল সার্থকতা বলে মনে করি। অবশ্যই এই টুর্নামেন্ট নিয়ে তো আলোচনা করছি, এবার একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। কিন্তু কোথাও যাবেন না, আমরা এক্ষুনি আসবো আবার। ফিরে এলাম বিরতির পর, পাওয়ার্ড বাই SNU, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। অবশ্যই বেঙ্গল প্রো T20 লিগ নিয়ে আলোচনা করেছি, এবার আসবো একটু ভারতীয় ক্রিকেটে। সব কিছু কি ঠিকঠাক চলছে ভারতীয় ক্রিকেটে? একটা খবর অলরেডি কিন্তু এই মুহূর্তে ভাইরাল, যে খবরটা ভাইরাল সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। BCCI নাকি ভেবেছিল রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নেবেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল একটা স্পেশাল ইনিংস খেলেছেন রোহিত শর্মা, আমরা জানি। এবার রোহিতের ঘনিষ্ঠ মহল বলছে যে তিনি আরও ODI ক্রিকেট খেলতে চান, মানে 2027 খেলে তিনি সাইন আপ করতে চান রোহিত শর্মা, যেটা স্পষ্টতই মানে তার বডি ল্যাঙ্গুয়েজ হোক বা তার ইশারা স্পষ্ট। এবার BCCI চাইছে যে সেই মানে 2027টা এখনও অনেকটা দূরে, তার আগে 12টা ওয়ানডে খেলবে ইন্ডিয়ান টিম। তো 2026-এর একদম শেষের দিকে রোহিতের কি সেই ফিটনেস থাকবে যেটা এখন রয়েছে? এখনও যে বিশাল কিছু আহামরি ফিটনেস রয়েছে তা কিন্তু নয়। তাই BCCIর একটা মহল চাইছে এবং গরিষ্ঠ মহল চাইছে যে শুভমান গিলকে কেন ক্যাপ্টেন করে দেওয়া হোক এই ODI স্কোয়াডেরও, মানে ODI টিমেরও। ঠিক আমরা একটু আগে যদি যাই, মানে একটু ব্যাক সাইডে যদি যাই, ব্যাক স্টোরিতে যদি যাই, বিরাট কোহলিকেও কিন্তু সরতে হয়েছিল। তিনি যখন T20 টেস্ট থেকে সরে গিয়েছিলেন তখন আমরা জানি সৌরভ BCCI প্রেসিডেন্ট এবং বিরাট কোহলিকেও সরে আসতে হয়েছিল। রোহিতের ক্রিকেটীয় জীবনেও কি বিরাট পর্ব আসতে চলেছেন গৌতম দা? রোহিত শর্মা আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইম্প্যাক্ট সাব থাকতেন, তিনি পরে ব্যাট করার সময় নামতেন, কোনো ম্যাচে লাস্ট ওভারে নেমেছেন, বাট মেনলি ইনিংসের শুরুতে নামতেন। রোহিত শর্মা মাঠের বাইরে থাকলে হার্দিক পান্ডিয়া হাতে চিরকুট নিয়েও কী গণ্ডগোল করেন তার নমুনা কিন্তু IPL প্লে অফ দেখেছে। সো রোহিত শর্মার কি শুভমান গিল কি রাতারাতি দুর্ধর্ষ ক্যাপ্টেন হয়ে গেলেন যে 3টে ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন? আমি ধরে নিলাম সূর্যকুমার যাদব করবেন ওখানে, কিন্তু আমার মনে হয় যে সেটা অত্যন্ত অন্যায় হবে। রোহিত শর্মা যিনি এত ভালো ক্যাপ্টেন্সি করেন, এবার BCCI বলতে পারে যে দেখো আমরা 3টে ফরম্যাটে 3টে ক্যাপ্টেন দেবো না, সেটা অনেক কনফিউশন তৈরি করে, সেটা মানা গেল। কিন্তু রোহিত শর্মাকে রাতারাতি সরিয়ে দিয়ে শুভমান গিল, মানে আমি জানি না, শুভমান গিল প্রথমত 35 অ্যাভারেজ নিয়ে ইংল্যান্ড ট্যুরে গিয়ে একটা নতুন টিম নিয়ে প্রথমত তার শ্রেষ্ঠত্বটা প্রমাণ করুন। ইংল্যান্ডে নতুন পরিবেশে যেখানে সুইং করবে, যেখানে গ্রীষ্মের প্রথম দিকে ইংল্যান্ড ভারত খেলতে গেছে, এবার গ্রীষ্মের সেকেন্ড হাফে নয়, সেখানে আমরা সবাই জানি গ্রীষ্মের ফার্স্ট হাফে ইংল্যান্ডে বল বেশি সিম করে, সুইং করে। এখন অনেক জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে, ইংল্যান্ডেও ড্রাই সামার হয়, তা সত্ত্বেও বলছি যে ফার্স্ট হাফে ঝুঁকিটা অনেক বেশি, সেগুলো সামলে নতুন টিমটাকে দাঁড় করানো একটা ফ্যাক্টর। তা আমার মনে হয় যে ইংল্যান্ডের সফরের অন্তত মাঝ পর্বের আগে এ ব্যাপারে BCCI নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ তারাও জানে যে হুটহাট করে সিদ্ধান্ত নিলে অলরেডি শুভমান গিলের ওপর মারাত্মক ঝুঁকি, প্রেশার পড়ে গেছে, এরপরে আরও বেশি সেই প্রেশারটা বেড়ে যাবে। একদম। এবং শুভমান গিল যদি ফ্লপ হন তাহলে হোয়াট নেক্সট? শুভমান গিল কিন্তু এখনও পর্যন্ত সেনা কান্ট্রিজে সেইভাবে সফল ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। গাব্বাই ওই ইনিংসটা আমি বাদ দিয়ে রাখছি, যদি ওই ইনিংসটা বাদ দিয়ে রাখি তাহলে সেনা কান্ট্রিজে সেরকম পারফরমেন্স নেই। তাহলে তার যে আসল যেটা কাজ সেটা হচ্ছে ব্যাটিং, সেই ব্যাটিংটাও মানে যদি ঠিকঠাক না থাকে, তারপরে আবার তুমি দুটো ফরম্যাটের ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু অকালে হয়তো ঝরে যেতে পারে এরকম একটা ট্যালেন্ট। তাই BCCIকে সেদিকটা অবশ্যই দেখতে হবে। এবং রোহিত শর্মা এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং অত্যন্ত ভালো ক্যাপ্টেন, তাই সব কিছু বিবেচনা করেই আশা করব BCCI সিদ্ধান্ত নেবে। তবে এই যে খবরটা দুদিন হলো ফ্ল্যাশ হয়েছে, সেটা কিন্তু মোটামুটি চমকে দেওয়ার মতো। রোহিত শর্মার ওয়ানডে ক্যাপ্টেন্সি কোন দিকে যায় সেদিকে তো আমাদের নজর থাকবে অবশ্যই। তবে এবারে একটু পিছনের দিকে ফিরে যাই। আজকে কত তারিখ? 10ই জুন। 10ই জুন 1986, ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম একটি দিন। এখনও মনে পড়ে লর্ডস বেলকুনিতে কপিল দেব নিখাঞ্জের শ্যাম্পেন হাতে সেই ছবিটা জল করছে যেন এখনও। সেই দিন লর্ডস জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল, এবং আমি খুব ভুল না হলে কপিল দেব নিখাঞ্জ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। কীভাবে স্মৃতিচারণা করবেন? দেখো এই 86-এর জয়টা খুব ইম্পর্টেন্ট। 2-0 গাভাস্কারের ফর্ম একেবারেই ভালো ছিল না, তো গাভাস্কার ফর্মহীন গাভাস্কার সত্ত্বেও 2-0 জিতেছিল ভারত। সামহাও 80
83-র উইনটা এসে 86-এর উইনকে চাপা দিয়ে দিয়েছে, কিন্তু সেই সময় 83 নিয়ে এত মাতামাতি ছিল না। 86 সালে ভারতের জেতা নিয়ে বেশি মাতামাতি ছিল। 83-র এই যে ফ্যাশন, সেটা হয় অনেক পরে, কিন্তু এমন একটা 83 আফটার অল ওয়ান ডে টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেটা অনেক বেশি মানুষের স্মৃতিতে অনেক বেশি থেকে গেছে। 86টা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, ফুল স্ট্রেংথ ইংল্যান্ড টিম, সেই ইংল্যান্ড টিমকে হারিয়ে জেতা, আর আমরা ইডেনে দাঁড়িয়ে আছি। ইডেনের পিঠোপিটি নাম হচ্ছে লর্ডস। ইডেনের পিঠোপিটির নাম একসময় ছিল ব্রেবোর্ন স্টেডিয়াম, এখন তো ব্রেবোর্ন নেই। ইডেনের পিঠোপিটির নাম একমাত্র লর্ডস। সেখানে জেতা, চেতন শর্মা দুর্ধর্ষ বল করেছিলেন সেই সিজনে। সন্দীপ পাটিলকে সিজনের শুরুতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় নিয়ে আসা হয়েছিল মদনলালকে। আজও সন্দীপ পাটিল ভোলেননি সেই লাঞ্ছনার কথা, তার মুখে বলা যে আমাকে একটা টুর্নামেন্টের টেস্ট সিরিজের মধ্যে বলা হলো গিয়ে ল্যাঙ্কাশায়ার লিগ খেলো। আজ অবধি কোথাও হয়েছে যে পৃথিবীতে কোনো প্লেয়ার ইন্ডিয়ান টিমে নির্বাচিত হয়ে ইন্ডিয়ান টিম থেকে বেরিয়ে গিয়ে ল্যাঙ্কাশায়ার লিগ খেলেছে? আমি সেই হতভাগ্য প্লেয়ার। কিন্তু সেই চেঞ্জটার জন্য ভারত মদনলালকে নিয়ে এসেছিল। যেহেতু মদনলালকে এনেছিল, তাই মদনলাল, চেতন শর্মা, কপিল দেব এই অ্যাটাকটা এবং রজবিনীর অ্যাটাকটা খুব খুব মানে বলে যেতে পারে ইংল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি। দুর্দান্ত স্মৃতিচারণা। এবং এই সূত্র ধরে ভারত ইংল্যান্ড সিরিজ আসছে, আমরা জানি আর 10 দিন পর লিডসে প্রথম টেস্ট ম্যাচ। আমি একদম গৌতমদাকে জিজ্ঞেস করবো যে আপনি এতদিন কভার করেছেন, এতদিন ধরে খেলা দেখছেন, আপনার কাছে দুটো প্রশ্ন, বেস্ট মোমেন্ট, ওয়ার্স্ট মোমেন্ট। এই সন্দীপ পাটিলের ঘটনাটা বললো, 96-এ নবজোৎ সিং সিধুর একটা ঘটনা রয়েছে। বেস্ট মোমেন্ট যদি বলি, প্রথমে বেস্ট মোমেন্টে আসছি। ইন্ডিয়া ইংল্যান্ড ট্যুরে, মানে ইন্ডিয়ার ইংল্যান্ড ট্যুরে 90s-এ সচিনের সেঞ্চুরি হোক বা 96-এ সৌরভ দ্রাবিড়ের ডেবিউ হোক, আপনার কাছে সেরা মুহূর্ত কোনটা? আমার মনে হয় সেরা মুহূর্ত ম্যানচেস্টারে সচিনের সেঞ্চুরি 1990-তে। কারণ ওটা সচিন টেন্ডুলকারের জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিতে হাজির থাকা, ভিজে ম্যানচেস্টার উইকেটে, বৃষ্টি আসছে ইডেন গার্ডেন্সে। এখন তো বৃষ্টি হয়ে কিছুটা কেটে গেল, এখন অনেক ভালো ওয়েদার। সেটা একদম যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বল এক হাতের মতো সিম করছে, সুইং করছে, সেখানে দাঁড়িয়ে 100 এবং ম্যাচ বাঁচানো 100, ওটা আমার ধারণা, আমার কাছে ওটা সবচেয়ে বড় মেমোরি, সবচেয়ে বড় মুহূর্ত। এবং সচিন টেন্ডুলকারের ফার্স্ট ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, খুব ভুল না হলে নন স্ট্রাইকিং ইন্ডিয়া মনোজ প্রভাকর ছিলেন। এবং বেস্ট মুমেন্ট এটা গৌতমদা অলরেডি বলেছেন। ওয়ার্স্ট মুমেন্ট সন্দীপ পাটিল, সিধু নাকি অন্য কিছু, আপনার কাছে কোনটা? ওয়ার্স্ট মোমেন্ট এখানে জার্নালিস্ট হিসেবে নয়, ওয়ার্স্ট মোমেন্ট হচ্ছে দর্শক হিসেবে, টিনেজ দর্শক হিসেবে দেখা। এই ইডেনগার্ডেন্সে সারাদিন ধরে টনি গ্রেগ এবং রজার টলচার্ট ব্যাট করেছিলেন। আমরা তখন খুব ছোট, তখন আমরা ভারতের জয় দেখতে চেয়েছিলাম এবং আমরা জানতাম যে চন্দ্রশেখর হচ্ছেন টনি গ্রেগের জম। 76-77 সালে, 77-78 সম্ভবত, না 76-77, সারাদিন ব্যাট করেছিলেন টনি গ্রেগ এবং রজার টলচার্ট, যেটা পরে দ্রাবিড় এবং লক্ষ্মণ আজ থেকে 24 বছর আগে এই মাঠে করে দেখিয়েছিলেন। কিন্তু সেই সময় খেলা দেখতে এসে সারাদিন একটা ইংল্যান্ড উইকেট পড়ল না। চন্দ্রশেখর কাবু করতে পারলেন না টনি গ্রেগকে। টনি গ্রেগ ম্যাচটা নিয়ে চলে গেলেন, ওটা দেখতে খুব খারাপ লেগেছিল, ওইটা আজও ভুলতে পারি না। কি দুর্দান্ত সব মুহূর্ত তুলে ধরছেন, ভালো খারাপ সব মুহূর্ত। তবে এখানে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর স্টেডিয়াম বুলেটিনে, পাওয়ার্ড বাই SNU, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। ক্রিকেট নিয়ে তো আলোচনা অনেক হলো, তবে এবার আসি একটু মোহনবাগান নির্বাচন নিয়ে। আমরা দেখেছি, আমরা অলরেডি কালকে বলেওছি এটা নিয়ে, প্রেস কনফারেন্স দেখিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রথমে মানে বিগত কয়েক সপ্তাহ ধরে যা দেখছিলাম, মনে হচ্ছিল যেন একটা ওয়েব সিরিজের থ্রিলার চলছে। একজন তার বাসভবনে প্রেস কনফারেন্স ডাকছেন, দেখে বলছেন যে পরিবার ভাঙার চেষ্টা চলছে, চক্রান্ত চলছে। তারপর অপর দিক থেকেও ওরকমই একটা দাবি ওঠে যে টুটু বসু যদি দাঁড়ান তাহলে তিনি দাঁড়াবেন না। তো এরকম চলছিল, দু তরফ থেকেই চলছিল। হঠাৎ করেই মোহনবাগানে গতকাল বিকেল 5টার সময় এই ওয়েব সিরিজের থ্রিলার যেটা আমরা বলছিলাম, সেটা কিন্তু এতটা সাদামাটা হবে ভাবতে পারিনি। সমঝোতার রাস্তায় যায়, এবং সমঝোতার রাস্তায় যে যাবে, যেতে চলেছে, সেটার ফার্স্ট হিন্ট কলকাতা টিভি স্টুডিওতে এসে কিন্তু বলে গিয়েছিলেন সৌমিক ঘোষ, একটা হিন্ট দিয়েছিলেন। এবং সেই মতোই অবশেষে সমঝোতা হয়েছে এবং সৃঞ্জয় বসু এই সচিব পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেখানে দেবাশিস দত্ত দেননি। এই পুরো যে ঘটনা, বিখ্যাত সেই ওই ইন্টারভিউটা সৌমিক ঘোষের গৌতম ভট্টাচার্য নিয়েছিলেন, পুরো বিষয়টায় আপনার
কি মানে বক্তব্য, আপনার কি পর্যবেক্ষণ? দেখো, প্রথম কথা বলি যে সৌমিক বসু যে কথাটা বলেছিলেন, সৌমিক বসুর ফর্মুলাটা সমাধান সূত্র তিনি প্রথম বললেন, সমাধানটা বার করা হলো, কিন্তু সৌমিক বসুর ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজটা হয়নি। সৌমিক বসু বলেছিলেন দেবাশিস দত্ত সেক্রেটারি, টুম্পাই বোস প্রেসিডেন্ট, তা কিন্তু হয়নি। এই শুরু থেকে জেদের জায়গাটা ছিল যে সেক্রেটারি কে হবেন, সেক্রেটারি থেকে কেন দেবাশিসকে সরানো হবে, কেন সৃঞ্জয় হবেন, কেন তিনি প্রেসিডেন্ট হবেন না। এবং সৃঞ্জয় গো ধরে বসেছিলেন বা তার টিম গো ধরে বসেছিল যে না, তিনি সেক্রেটারি হবেন, কারণ আজ থেকে 3 বছর আগে হঠাৎ করে সেক্রেটারিশিপ থেকে তাকে চলে যেতে হয়েছিল। আমি এখনও বিকেলটা মনে করতে পারি, সুভাষ ভৌমিকের অবিচুয়ারি, সুভাষ ভৌমিকের কন্ডোলেন্স মিটিং চলছিল ইস্টবেঙ্গল ক্লাবে। সৃঞ্জয় বসুর হঠাৎই ফোন আসে যে তিনি তার পরের দিন হঠাৎ করে একদম তার কেউ ঘনিষ্ঠরাও কেউ ভাবতে পারেননি হঠাৎ করে কি ঘটল। সেই অভিশপ্ত বিকেল থেকে আবার তিনি ফিরে এলেন। একটা অসাধারণ প্রত্যাবর্তন আমি বলবো। আমরা ক্রিকেটারদের প্রত্যাবর্তনের কথা বলি, ফুটবলারদের প্রত্যাবর্তনের কথা বলি, কর্মকর্তাদেরও প্রত্যাবর্তন হয়। আমরা ডালমিয়াকে অনেক প্রত্যাবর্তন করতে দেখেছি, এটাও একটা প্রত্যাবর্তন, কোনো সন্দেহ নেই। এবং তার স্ত্রী এবং তার পুত্রকে আমি দেখলাম অরিঞ্জয়, তারা ফেসবুক পোস্টে এই চেঞ্জটা, যে সময়, যে এই খারাপ সময় থেকে এই সময় থেকে উঠে আসার কথা উল্লেখ করেছেন। অবশ্যই সেখানে কুণাল ঘোষের ছবি রয়েছে, যিনি আমার মনে হয় আমরা শুরুতেও বলেছিলাম যে ইলেকশনের গেম চেঞ্জার। দেবাশিস দত্ত প্রেসিডেন্ট হবেন, কমিটিতে মিলিতভাবে লোক নেওয়া হবে। এবার দেখার যে মিলেমিশে মোহনবাগান কীভাবে চলে। তবে এটা ইদানিংকালে নির্বাচন না হয়েও সবচেয়ে রোমাঞ্চকর নির্বাচন, যেখানে ব্যালট বাক্সে ভোট পড়েনি, কিন্তু যেভাবে দুই শিবির, যুযুধান শিবির একে অন্যের বিরুদ্ধে অস্ত্র শানিয়েছেন, যে একটা সময় গিয়ে নবান্নকে হস্তক্ষেপ করতে হয়। কাজেই সবাই মোহনবাগান সমর্থকরা এখনও সবচেয়ে বেশি তাদের ফান্ডামেন্টাল প্রশ্ন হচ্ছে টিমটা ঠিক হবে কিনা, নতুন প্লেয়ার আসবে কিনা, টিমটা ধারালো হবে কিনা। তার সঙ্গেই তবে মোহনবাগান ক্লাবের আরও অনেক, ফুটবল বাদ দিয়েও অনেক কিছু কাজকর্ম থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা মর্যাদার লড়াই ছিল। এবং টুটু বসু দীর্ঘদিন মোহনবাগান ক্লাবে ছিলেন, মোহনবাগান ক্লাবকে অনেক দিয়েছেন 90 দশক থেকে। একটা জিনিস ভালো লাগলো যে দুপক্ষই একমত হয়েছেন যে টুটু বসুর জন্য একটা কোনো সাম্মানিক পদ তারা বের করবেন। যেরকম আমরা অনেক সময় খবরের কাগজে দেখি এডিটর এমিরেটাস, হয়তো একটা কিছু চিফ অফ পেট্রন বা একটা কিছু বের করবেন, যাতে আজীবন টুটুবাবু অন্তত মোহনবাগান ক্লাব থেকে পাওয়া সম্মান থেকে বিচ্যুত না হন, যেটা তিনি হাইলি ডিজার্ভ করেন। একদমই। এবং আমরা এর আগেও কভার করেছিলাম মোহনবাগান নির্বাচন। সৌমিক বসু এসেছিলেন কলকাতা টিভি স্টুডিওতে, এবং তারপর যেভাবে পরিসমাপ্তি, মোহনবাগান কিছু সমর্থক বলছেন একটাই কি টিম মোহনবাগান, নাকি টিমের মধ্যে আরও একটা টিম রয়েছে, সেটা অবশ্যই সময় বলবে, সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদম শেষ পর্বে চলে এসেছি। গৌতম দাকে আমি এই প্রশ্নটা করবই, কারণ টেনিস নিয়ে আমাদের খুব একটা বেশি আলোচনা হয় না। অনেক যারা গুণমুগ্ধ টেনিসের, এটা তাদের রিকোয়েস্ট যে আমরা জানি অলরেডি যে ফরাসি ওপেন কার্লোস আলকারাজ জিতেছেন, এবং 5 ঘন্টা 29 মিনিটের রূপকথার লড়াই, প্রথম দুটো সেট হেরে গিয়ে জিতেছেন কার্লোস আলকারাজ। রাফায়েল নাদাল যে দেশকে প্রতিনিধিত্ব করেন, আলকারাজও সেই দেশকেই প্রতিনিধিত্ব করেন, এবং দুজনের এই সম্পর্কটাকে দ্রোণাচার্য একলব্য বলে অভিহিত করেছে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া। সেক্ষেত্রে দ্রোণাচার্য যখন প্রশিক্ষণ নিতেন, একলব্য জঙ্গলে থেকে লুকিয়ে দেখতেন। এই আলকারাজ নাদালের যে টেনিস একাডেমি, সেখানে প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু কোনোদিন নাদাল থেকে সরাসরি প্রশিক্ষণ নেননি। নাদাল সেই দিন, মানে যেদিন ফাইনাল হয় সেদিন যেখানেই থাকুন না কেন, সেদিন কোর্টে ছিলেন না দর্শক হিসেবে, যেখানেই থাকুন না কেন এই ম্যাচ অবশ্যই দেখেছেন। আমার কাছে একটাই প্রশ্ন, রাফায়েল নাদালের যোগ্য উত্তরসূরি কি কার্লোস আলকারাজ? আপনার বিশ্লেষণ। আমি হলে প্রশ্নটা এভাবে করতাম, সেরা ফর্মের নাদাল, সেরা ফর্মের আলকারাজ কি হতো? নাদাল জিততেন। আমি বলছি নাদাল জিততেন, কারণ নাদাল পুরো খেলার বিজ্ঞানটাই, ক্লে কোর্টে খেলার বিজ্ঞানটাকেই বদলে দিয়েছেন। আমরা যারা ওই সময় 80-র দশকে বড় হয়ে উঠেছি, 70-র দশকে শেষ দিক থেকে, তাদের কাছে বিয়নবর্গ ছিলেন আলটিমেট প্লেয়ার, যে বিয়নবর্গের ওপারে কিছু হয় না, স্পেশালি ক্লে কোর্টে তো হয়ই না। নাডাল এসে দেখালেন, আমাদের সেই ধারণাটাকে খান করে ভেঙে দিলেন। নাডাল যেখানে ক্লে কোর্ট টেনিস নিয়ে গেছেন, সেখানে সেই সীমানা অবিশ্বাস্য। আলকারাজ তো একটা তৈরি সাম্রাজ্যের ওপর দাঁড়িয়ে থেকে করছেন, এবং অসাধারণ আলকারাজের লড়াইটা। মানুষ বলছে যে এইভাবে যদি জেতা যায় তাহলে জীবনেও ফিরে আসা যায়। সো ওটা টেনিস কোর্টের বাইরেও অনুপ্রেরণা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নাডালকে খেলতে হয়েছিল ফেডারারকে,
আলকারাজ কি তার জীবনে কোনো ফেডারের খোঁজ পাবেন? জানি না। ফেডারের খোঁজ কি বারবার পাওয়া যায়? জানি না, বোধহয় না। একেবারেই এখানে বোধহয় নাই। আমার তরফ থেকেও আমি সেটাই বলবো যে ফেডারার একটাই হয় এবং তার বিরুদ্ধে খেলে জিতেছেন নাদাল। তাই সেরা ফর্মের নাদাল এবং সেরা ফর্মের আলকারাজে অবশ্যই নাদাল এগিয়ে থাকবেন। অনেক ধন্যবাদ গৌতমদা আপনাকে। শেষ করছি আজ স্টেডিয়াম বুলেটিন এখানেই। চোখ থাকুক কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।